আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ দুপুর সকলকে। শুভ দুপুর। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো আখি? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আজকে আমরা দেখি একটু সকলের জন্য ওয়েট করি। আমরা পর্যায় সারণীর সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের এই অধ্যায়গুলো যে 4টা অধ্যায় আমাদের রয়েছে, আমরা খুবই ভালো করে এগুলোর উপর প্রিপারেশন নিব এবং আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পর্যায় সারণী। পর্যায় সারণী নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে এবং আমি তোমাদের সাথে আজকে কিছু সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস মিস, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখানে আমরা কিছু প্রশ্ন দেখছি। পর্যায় সারণী থেকে কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তোমরা একটু খেয়াল করো, তোমরা যারা প্রশ্নগুলোর আনসার দিতে পারবে এগুলো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি কি কিছু যৌগ এখানে দেওয়া হয়েছে। পর্যায় সারণীর খণ্ডিত একটা অংশ এখানে নেওয়া হয়েছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, কার্বন, রুবিডিয়াম, এবং এগুলোতে লম্বাতে এগুলো রাখা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের পাশে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ওয়ালাইকুম সালাম। অ্যালুমিনিয়াম, সিলিকন, বোরন সবগুলো কিছু এবং এ বি সি ডি কিছু যৌগকে এখানে দেওয়া হয়েছে। আবারও এখানে ডি এর নিচে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন, ব্রোমিন, আর্ট। এখানে যে এ বি সি ডি গুলো দেওয়া হয়েছে সেগুলো হলো প্রতীকী অর্থে ব্যবহৃত কিছু মৌল। প্রতীকী অর্থে ব্যবহৃত কিছু মৌল। তোমরা কি ফিটকিরির সংকেতটা জানো? দেখি কে বলতে পারবে ফিটকিরির সংকেত। হাবিব, কেমন আছো? হ্যাঁ, ফিটকিরির সংকেত দেখি কে পারবে, বলো। স্ক্রিনের দিকে না গিয়ে বলো ফিটকিরির সংকেত কে বলতে পারবে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো। ওকে। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে পর্যায় সারণী একটা খণ্ডিত অংশ দেওয়া আছে, এখানে এবিসিডি প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। এখান থেকে তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন যেমন দেওয়া হয়েছে, ফিটকিরির সংকেত কি। জ্ঞানমূলক প্রশ্নগুলো এমনই হবে যে সৃজনশীলের অন্যান্য প্রশ্নগুলোর সাথে ঘ আর গ এর সাথে মিল নাও থাকতে পারে। সেক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্নগুলো এভাবে তোমাদেরকে করা হবে যে ফিটকিরির সংকেত বলো, কে বলতে পারবে? কারো কি ফিটকিরির সংকেতটা জানা নেই? ফিটকিরির সংকেত তোমরা কি বলতে পারবে নাকি আমাকে বলে দিতে হবে ফিটকিরির সংকেতটা? হ্যাঁ, তোমরা একটু এটা নোট করে রাখো যে ফিটকিরির সংকেত হলো পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানির সমন্বয়ে তৈরি হয় ফিটকিরি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এর সাথে 24 অণু পানি নিয়েই কিন্তু ফিটকিরি গঠিত হয়। তাহলে আমরা কপার সালফেট, পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটকে কিভাবে প্রকাশ করব? K2SO4। ফিটকিরির সংকেত হলো K2SO4 into Al2SO4 whole 3, Al2SO4 whole 3 into 24H2O। অর্থাৎ পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানির সমন্বয়ে গঠিত হয় ফিটকিরি। এখন কি বলতে পারবে ফিটকিরির সংকেতটা তোমরা? আখি বলো। পটাশিয়াম সালফেট। হ্যাঁ, বলে যাও, শুনতে পাচ্ছি। পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট এর সাথে আর কি হবে?
শুধুমাত্র পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট। আর এখনো শেষ হয়নি ফিটকিরি, এর সাথে কি যুক্ত করতে হবে? 24 অণু পানি। পটাশিয়াম সালফেট, K2SO4, 24 অণু পানি যুক্ত করতে হবে। হ্যাঁ, পানি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানি। 24 অণু পানি, অর্থাৎ পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট 24 অণু পানির সমন্বয়ে গঠিত হবে ফিটকিরির সংকেত। তোমাদের অনেক সময় প্রশ্নটা আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে তোমরা যারা এটা বলতে পারোনি তারা একটু নোট করে রাখো যে ফিটকিরির সংকেত হলো K2SO4 into Al2SO4 whole 3 into 24H2O। ঠিক আছে, এটা হলো ফিটকিরি সংকেত। এরপরে আমরা খ নম্বরে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, অনুধাবনমূলক প্রশ্ন, যে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা করো। সেটা কিভাবে ব্যাখ্যা করবে? হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, আমরা কেন হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলবো? হাবিব তুমি বলো। হিলিয়াম পরমাণু হ্যাঁ, যে আনসারটা দিতে পারবে বলো হিলিয়াম কেন নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম পরমাণু যোজ্য স্তরে দুইটি ইলেকট্রন থাকে। হিলিয়ামের ক্ষেত্রে ফার্স্ট অধিকতর স্থায়ী ইলেকট্রন বিন্যাসের কারণে এই মৌলের আয়নীকরণ বিভব পর্যায়ভাবে সর্বাধিক। হ্যাঁ, সর্বাধিক। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারছি যে হিলিয়ামের যোজ্যতা স্তর যখন আমরা দেখব, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। ঠিক আছে, হ্যাঁ, তাহলে হিলিয়াম পরমাণুর যোজ্যতা স্তরে শুধুমাত্র কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ সে ডুপ্লেট বা দুইটি ইলেকট্রন ডুপ্লেট বা দ্বিত্বপূর্ণ আছে। আমরা জানি যে যে মৌলসমূহ কি থাকে, দ্বিত্বপূর্ণ বা অষ্টকপূর্ণ থাকে, তারা কারোর সাথে ইলেকট্রন শেয়ার করে না, অর্থাৎ সে কাউকে ইলেকট্রন দেয় না বা কারো থেকে ইলেকট্রন নেওয়ার প্রয়োজন তার হয় না, কারণ সে স্থিতিশীল অবস্থায় বিরাজ করে। এক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে দেখা যাবে কি 1s2 অধিকতর স্থায়ী একটা ইলেকট্রন বিন্যাস, যার কারণে এদের আয়নীকরণ বিভব পর্যায়ক্রমিকভাবে সর্বাধিক হয়। এদের আয়নীকরণ বিভবের মানটা সবচেয়ে বেশি থাকে এবং ইলেকট্রন আসক্তিটা প্রায় 0 থাকে। এই কারণেই কিন্তু হিলিয়াম অন্য কোনো ইলেকট্রনের মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারিং করার প্রয়োজন হয় না, এবং তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকতে চায়, কোনো পরমাণুর সাথে তারা আবদ্ধ হয় না। এই কারণেই আমরা হিলিয়ামকে কি বলবো? নিষ্ক্রিয় গ্যাস বলবো। এখানে শুধু নিষ্ক্রিয় গ্যাস দেওয়া হয়েছে, তোমাদেরকে হয়তোবা বলতে পারে আর্গনকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় বা জেননকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এভাবে করে তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা কি এই আনসারটা দিতে পারবে যে যে কোনো মৌলকে কেন এটাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, এটার ব্যাখ্যা? ইয়েস ম্যাডাম। ওকে, আশা করি পারবে। এরপরে দেখো এখানে উদ্দীপক, আমরা উদ্দীপকটা আরেকটু খেয়াল করি। দেখো এখানে একটা বক্স আকারে পর্যায় সারণী কিছু খণ্ডিত অংশ দেওয়া হয়েছে। উদ্দীপকের কোন মৌলটি থেকে আমরা অলিয়াম প্রস্তুত করতে পারবো, সমীকরণ সহ ব্যাখ্যা করতে বললে কিভাবে বলবে? এখানে আমরা কোন কোন মৌলটা নিয়ে, এই পর্যায় সারণীর খণ্ডিত অংশ থেকে কোন মৌলটা নিয়ে আমরা অলিয়াম প্রস্তুত করতে পারবো এবং সেটার সমীকরণ সহ যদি ব্যাখ্যা করতে বলে, সেক্ষেত্রে তোমরা কি এটা বলতে পারবে কিভাবে অলিয়াম প্রস্তুত করা হয়? আগে আমাদেরকে জানতে হবে অলিয়াম কিভাবে প্রস্তুত করা হয় বা কোন যৌগগুলো নিয়ে, মৌল নিয়ে আমরা অলিয়াম তৈরি করতে পারবো। এখানে দেখো এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে এ তে কি আছে? এই মৌলটি কি হবে বলে মনে হয়? এখানে এর অবস্থান, এ মৌলটা হলো সালফার। এখানে এ যেখানে মৌলটা থাকবে সেটা হলো সালফার। মূলত সালফার থেকে কি তৈরি করা হয়? অলিয়াম প্রস্তুত করা হয়। আমরা কোত্থেকে অলিয়াম প্রস্তুত করতে পারবো? সালফার থেকে। তাহলে সালফার থেকে মূলত, অর্থাৎ এই মৌলটা হলো এখানে অ্যাসের অবস্থান হবে সালফারে। এই সালফার থেকে আমরা মূলত অলিয়ামটা প্রস্তুত করব। এখন এই যে প্রস্তুত করার যে প্রসেসগুলো, সেগুলো আমাদেরকে কিসের সাহায্যে দেখাতে হবে? সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, সালফারকে কিসের সাথে প্রথমে বিক্রিয়া করাতে হবে? বাতাসের অক্সিজেনের সাথে। কার সাথে বিক্রিয়া করাবো? বাতাসের অক্সিজেনের সাথে। তাহলে সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হবে? সালফার ডাই অক্সাইড। সালফারের সাথে অ্যাসের সাথে যখন আমরা বাতাসের অক্সিজেন O2 এর বিক্রিয়া করাবো, সেক্ষেত্রে উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড। তোমরা সমীকরণটা এভাবে করে সুন্দর করে লিখে দিবে যে সালফার একটা সলিড প্লাস অক্সিজেন গ্যাস, এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে, যেটা হলো একটা গ্যাস। সাধারণ অবস্থায় কিন্তু সালফার ডাই অক্সাইড বাতাসের দ্বারা কি হয় না? জারিত হয় না। যদি আমরা সালফার ডাই অক্সাইডকে নরমাল অবস্থায় রেখে দিই, সেক্ষেত্রে সে বাতাসের অক্সিজেনের সাথে
জারিত হবে না। এক্ষেত্রে আমরা যদি প্রক্রিয়াটা আরেকটু বাড়িয়ে দিতে চাই বা এর পরবর্তী প্রসেসগুলোতে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা চেম্বার নিতে হবে, যেটাকে বলা হয় স্পর্শ চেম্বার। যেটাকে কি বলা হবে? স্পর্শ চেম্বার। স্পর্শ চেম্বারের মধ্যে আমরা যদি 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কত হতে হবে? 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে অক্সিজেনটাকে জারিত করতে হবে। আমরা যদি সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড পেতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্রসেসে যেতে হবে, যেটা কি করব আমরা সালফার ডাইঅক্সাইডকে বাতাসের অক্সিজেন দ্বারা যদি জারিত করতে চাই, এদেরকে একটা স্পর্শ চেম্বারে নিতে হবে, যেখানে 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেনটাকে কি করতে হবে? জারিত করতে হবে। জারিত হয়ে সালফার ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন হবে? তোমাদের ওই পাশ থেকে সাউন্ড আসতেছে, কার ওখান থেকে একটু খেয়াল করো, ডিস্টার্ব হচ্ছে। সালফার ডাইঅক্সাইডের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া হবে, কি উৎপন্ন হবে? যখন আমরা স্পর্শ চেম্বারে এদেরকে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্য দিয়ে প্লাটিনাম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে জারিত করব, সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় আমরা কি পাবো? সালফার ট্রাইঅক্সাইড। কি পাবো সেটা? সালফার ট্রাইঅক্সাইড। হ্যাঁ, সালফার ট্রাইঅক্সাইড। এখানে উৎপন্ন হবে, ড্যালেচ এর মান এখানে মাইনাস হবে, অর্থাৎ তাপবাদী বিক্রিয়া -198 কিলোজুল পার মোল। এটা একটা উভমুখী বিক্রিয়া। এটা হবে কি এক ধরনের উভমুখী বিক্রিয়া। সালফার ডাইঅক্সাইড থেকে অক্সিজেনের, হ্যাঁ, বিক্রিয়া। সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। আবার সালফার ট্রাইঅক্সাইডকে যদি আমরা ভাঙতে যাই, সেক্ষেত্রে আমরা সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনটা পাবো। তাহলে আমরা বলতে পারছি যে এটা একটা উভমুখী বিক্রিয়া। যেটার বিক্রিয়াটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? লা-শাতেলিয়ের নীতি। তোমাদের কি লা-শাতেলিয়ের নীতিটা মনে আছে? ইয়েস মিস। হ্যাঁ, বলো দেখি লা-শাতেলিয়ানের নীতিটা। কে পারবে বলো লা-শাতেলিয়ারের নীতি? কোন বিক্রিয়ায় চাপ তাপ ঘনমাত্রা হ্যাঁ বলো। হ্যাঁ হচ্ছে। ইত্যাদি পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন চাপ হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমরা যখন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ তার সম্মুখ দিকের বিক্রিয়া এবং পশ্চাৎ দিকের বিক্রিয়াটা একটা স্থিতিশীল অবস্থায় থাকবে, ওই অবস্থাটাকে বলা হয় কি? সাম্যাবস্থা। সম্মুখ দিকের বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়, তখন আমরা এটাকে কি বলি? স্টেবল অবস্থা বা সাম্যাবস্থা কালী থাকাকালে যদি এখানে তাপ, চাপ, ঘনমাত্রা, তিনটা জিনিস মনে রাখতে হবে, যে তাপ, চাপ, ঘনমাত্রা এগুলো যদি আমরা পরিবর্তন করি, তাহলে সাম্যের অবস্থানটা এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফলটা কি হয়? প্রশমিত হয়। এটাই হলো লা-শাতেলিয়ের নীতি। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু বলছি এই বিক্রিয়াটা যে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা একটা উভমুখী বিক্রিয়া। তাহলে যখনই আমরা এখানে লা-শাতেলিয়ের নীতিটা প্রয়োগ করব, সেক্ষেত্রে দেখা যাবে কি বিক্রিয়া সাম্যাবস্থায় সালফার ট্রাইঅক্সাইডের পরিমাণটা কি হবে? বৃদ্ধি পাবে। সালফার ট্রাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং সেজন্য আমরা বলবো যে সম্মুখ দিকের যে বিক্রিয়াটা, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এখানে সম্মুখমুখী বিক্রিয়াটা হবে তাপ উৎপাদন, অর্থাৎ এখানে কি হবে? তাপ উৎপাদন হবে। আর বিক্রিয়া তাপ কম হলে সেক্ষেত্রে আমরা কি পাবো? বিক্রিয়ার তাপটা যদি কম হয়, সেক্ষেত্রে আমরা উৎপাদটা বেশি পাবো, যার কারণে এখানে সম্মুখমুখী বিক্রিয়াটাকে বলা হবে তাপ উৎপাদী। এবং এক্ষেত্রে একটা অনুকূল তাপমাত্রা নেওয়া হবে, যেটা হবো 450। যেহেতু আমরা রেঞ্জটা বলেছি 440 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, এখানে অত্যানুকূল তাপমাত্রাটা হবে 450 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় আমরা যদি চাই ভালো পরিমাণে, অর্থাৎ অর্থনৈতিকভাবে লাভজনকভাবে আমরা সালফার ডাইঅক্সাইডের সাথে যখন অক্সিজেনের জারণ ঘটাবো, সেক্ষেত্রে আমরা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হতে দেখতে পাবো। অর্থাৎ বিক্রিয়াটা বাম দিক থেকে ডান দিকে অনুসংখ্যাটা কি হতে থাকবে? কমতে থাকবে। আমরা যখন বিক্রিয়াটা দেখাবো, তখন বাম দিক থেকে ডান দিকের অনুসংখ্যাটা কমতে থাকবে এবং যখন সেখানে উচ্চ চাপ দেওয়া হবে, এই বিক্রিয়ার জন্য অনুকূল হলেও কিন্তু স্বাভাবিক চাপে বিক্রিয়াটা সংগঠিত করতে হবে। এটা
যদিও বা উচ্চচাপ এই বিক্রিয়াটার জন্য পারফেক্ট, কিন্তু তারপরেও আমরা উচ্চচাপ না দিয়ে নর্মাল একটা বায়ুচাপ দিয়ে বিক্রিয়াটা সংঘটিত করার চেষ্টা করব, যাতে করে 96% সালফার ডাইঅক্সাইড এখানে উৎপন্ন, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের জারণ দ্বারা সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করা সম্পন্ন হয়। অর্থাৎ আমরা যে কোনো বিক্রিয়া করি না কেন আমাদের মাথায় রাখতে হবে বিক্রিয়াটা যেন কি হয়, আমরা লাভজনকভাবে ভালো একটা উৎপাদ সেখান থেকে পেয়ে থাকি। অর্থাৎ এখানে কত ডিগ্রি সেলসিয়াস বা কত চাপ প্রয়োগ করলে বা কোন প্রভাবকের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা করালে ভালো একটা উৎপাদ পাবো, সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিক্রিয়ায় কি পাবো বলছি? সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড। গুড। এক্ষেত্রে আমরা তাপমাত্রা কত দিব এবং কোন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা করালে ভালো হয়? তাপমাত্রা 450 ডিগ্রি। থেকে তারপর হচ্ছে এটা 500 লাশেতেলিয়ান নীতি অনুসারে। এবং ওকে, একজন একজন প্রভাবক করে বলো। হচ্ছে হ্যাঁ, কোন প্রভাবক ব্যবহার করব? প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। হ্যাঁ, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং প্লাটিনাম ব্যবহার করব। 440 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 96%, অর্থাৎ 100 এর মধ্যে আমরা 96% সালফার ট্রাইঅক্সাইডে সেটা পরিণত করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা পাবো। এখানে যে সালফার ট্রাইঅক্সাইডকে 98% H2SO4 দ্বারা শোষণ করায় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হবে। এখন যে সালফার ট্রাইঅক্সাইডটা পাবো সেটাকে কি করতে হবে? 98% H2SO4 দ্বারা শোষণ করা হবে। সেক্ষেত্রে একটা ধূমায়মান, অর্থাৎ এখান থেকে ধোঁয়া সৃষ্টি হবে, ফিউমিন একটা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, যেটাকে এই ধূমায়মান সালফিউরিক অ্যাসিডটাকে বলা হয় মূলত অলিয়াম। ঠিক আছে, তাহলে আমরা অলিয়াম কাকে বলবো? অলিয়াম বলা হবে যে প্রোডাক্টটা আমাদেরকে উৎপন্ন করতে বলেছে ধূমায়ন সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ আমরা সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় যখন সালফার ট্রাইঅক্সাইড পাবো, ওই সালফার ট্রাইঅক্সাইডকে যখন 98% H2SO4 দ্বারা শোষণ করানো হবে, সেক্ষেত্রে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হতে আমরা দেখতে পাবো। এই যে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হবে অলিয়াম। ঠিক আছে, তাহলে H2SO4 এর সাথে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে দেখি বলো তো, যে প্রোডাক্টটা উৎপন্ন হবে তার সংখ্যাটা বলো। H2SO4 প্লাস SO3, এই দুইটা যখন একসাথে অ্যাড করা হবে তখন যে H2SO7, হ্যাঁ অলিয়াম, অলিয়াম H2SO7, অর্থাৎ O7 ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। এটাই হলো আমাদের কি, যে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা এখানে উৎপন্ন করতে বলেছে, যে কোন যৌগ থেকে আমরা অলিয়াম প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা দেখছি যে সালফার থেকে আমরা অক্সিজেনের সাহায্যে এবং কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অলিয়াম প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা কি এভাবে সমীকরণ আকারে যে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে পারবে? সমীকরণ সহ প্রকাশ করতে হবে, কিন্তু যে মৌলতা থেকে বের করতে বলবে কোনো প্রোডাক্ট, তখন আমরা জানবো হ্যাঁ কি প্রস্তুত করতে হবে সেটা মাথায় রাখতে হবে, তার সংক্ষেপ জানতে হবে, কিভাবে প্রক্রিয়াটা আসছে তার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রিঅ্যাকশন সহকারে, অর্থাৎ বিক্রিয়া সহকারে তোমরা এগুলো দেখাবে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো ঘ নাম্বার প্রশ্নটা কি বলেছে, ABCD। আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা পর্যায় সারণীর খণ্ডিত অংশ, কিছু মৌল দেওয়া আছে, আবার কিছু একটু স্কিপ করে সেখানে লেখা হয়েছে ABCD, অর্থাৎ এই মৌলগুলো উল্লেখ করা হয়নি। ABCD মৌলের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো। পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো, এটা কি পারা যাবে? দেখি কে বলতে পারবে। ABCD এই জায়গাগুলোতে কি বসবে? এই মৌলটা আমরা কি বলেছিলাম? এই মৌলটা কি হবে? আমরা গ নাম্বারে দেখতে পেয়েছি এটা ছিল কি সালফার। তাহলে এখানে সালফারের আগে কে বসে? সালফার মেবি সালফার। সালফার। তাহলে এতে বিতে কে বসবে? এতে সালফার, বিতে এতে সালফার, এ যৌগ হলো সালফার আর বি যৌগ হলো সালফারের পর ফসফরাস। ফসফরাস। গুড, একটু যে বুঝে তারপর আনসারটা দাও। ফসফরাস, তারপর
হ্যাঁ, সিটা খেয়াল করো কোথায় অবস্থান, লিথিয়াম, সোডিয়াম, এরপরে কি হবে? পটাশিয়াম। পটাশিয়াম। হ্যাঁ, এরপরে আরেকটা ডি, ইয়েস মিস, পটাশিয়াম। পটাশিয়াম। ওকে, ফ্লোরিন। ফ্লোরিন। আমরা জানি ক্লোরিনের আগে কি বসে? ফ্লোরিন। অর্থাৎ আমরা উপর থেকে নিচের দিকে যখন যাব ক্লোরিনের আগে দেখতে পাবো ফ্লোরিনের অবস্থান। তাহলে আমরা এটা সুন্দর করে আগে দিয়ে আগে ইয়েস মিস। ব্যাখ্যাটা দিব যে এ মৌলটা হলো তৃতীয় পর্যায়ে ক্লোরিনের পূর্বে বসবে, আর বি মৌলটা বলবে সালফারের পূর্বে, সি মৌলটা হলো 1 নম্বর গ্রুপে। আমরা সি মৌলের অবস্থান কোথায় দেখতে পাচ্ছি? 1 নম্বর গ্রুপে। অর্থাৎ আমরা জানি গ্রুপ 1 এ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। অর্থাৎ সি নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি হবে, কোন মৌলটা? পটাশিয়ামের অবস্থান। এবং ডি মৌলতে দেখা যাচ্ছে গ্রুপ 17, অর্থাৎ লাস্টের যে গ্রুপটা রয়েছে সেটা হলো গ্রুপ 17, যেখানে ক্লোরিনের উপরে অবস্থিত সেটা হলো ফ্লোরিন। ক্লোরিনের উপরে আমরা কার অবস্থান দেখতে পাই পর্যায় সারণীতে? ফ্লোরিনের। এখন আমাদের যে বিষয়টা বলেছে যে মৌলের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো, অর্থাৎ এখানে যে ক্রম থেকে ছোট থেকে বড় আমাদের ক্রমটা বিশ্লেষণ করে দেখাতে হবে। আমরা কি জানি, একই পর্যায়ে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকারটা কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? দেখি বলো। যখন আমরা একই পর্যায়ে বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হতে দেখব তখন তার আকারটা কি বৃদ্ধি হয় নাকি হ্রাস পায়? হ্যাঁ, একই পর্যায়ে অবস্থিত, একই পর্যায়ে যখন আমরা অবস্থিত বাম থেকে ডানে গেলে আকার কমে যায় আর ডান থেকে বামে গেলে আকার বৃদ্ধি পায়। অর্থাৎ একই পর্যায়ে অবস্থিত মৌলগুলো যখন পারমাণবিক সংখ্যা দেখছি আমরা একটার পর একটা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আকারটা হ্রাস পাচ্ছে। আবার যখন গ্রুপের দিকে যাব তখন খেয়াল রাখতে হবে যে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে কি ঘটে? আকারটা বৃদ্ধি পায়। যদি পর্যায়ে যায় সেক্ষেত্রে হ্রাস পাবে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, আর যদি গ্রুপে অবস্থিত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকারটা বৃদ্ধি পেতে আমরা দেখব। তাহলে এখানে যে মৌলগুলো ছিল 4টা মৌলের কথা বলেছে, যে সালফার, ফসফরাস, পটাশিয়াম, ফ্লোরিন। এই 4টা মৌলের মধ্যে কোন মৌলটার আকার বড় হতে পারে বলে তোমাদের মনে হয়? সবচেয়ে আকার বড় কার হবে? একটু খেয়াল করো তো। পটাশিয়াম। পটাশিয়াম, গুড। অর্থাৎ আমরা হ্যাঁ, সি বা পটাশিয়ামের আকারটা সবচেয়ে বড় হবে। কারণ কি? এর কারণ হলো যে সে চতুর্থ পর্যায়ে অবস্থিত। সে কোন পর্যায়ে অবস্থিত? চতুর্থ পর্যায়ে। আমরা পর্যায়ে খেয়াল করেছিলাম যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকারটা হ্রাস পাবে, যার কারণে আমরা পটাশিয়ামের আকারটা সবচেয়ে কি পাবো? বড় পাবো, এবং এটা চতুর্থ পর্যায়ে অবস্থিত। সেম ভাবে তোমরা ফসফরাস আর সালফারেরটা একটু বলো। সালফার আর ফসফরাসের মধ্যে কোনটা ছোট কোনটা বড় হবে? সালফার বড়, ফসফরাস ছোট। হ্যাঁ, সালফারের আকারটা ফসফরাস অপেক্ষা ছোট হবে, কারণ ফসফরাসের পারমাণবিক সংখ্যা কার চেয়ে কম? সালফারের চেয়ে কম, যার কারণে আমরা অ্যাসের আকার অর্থাৎ সালফারের আকারটা ফসফরাসের চেয়ে কম পাবো। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ক্রমটা ব্যাখ্যা করে যাব। আর সর্বশেষ যে মৌলটা রয়েছে সেটা হলো ডিতে, ফ্লোরিন। ফ্লোরিনের আকার অন্য 3টা মৌল অপেক্ষা সবচেয়ে কি হবে? ছোট হবে। কারণটা কি? ওটাকে আমরা দেখতে পাচ্ছি কত নম্বর পর্যায়ে অবস্থিত সে? আমরা ফ্লোরিনকে কত নম্বর পর্যায়ে দেখতে পাচ্ছি? ফ্লোরিনের অবস্থান আমরা ক্লোরিনের উপরে, হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ 18 নম্বর গ্রুপ, যে কিন্তু এখানে দ্বিতীয় পর্যায়ে এখানে আমরা তাকে অবস্থিত দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে যদি বলা হয় মৌলসমূহের আকারের ক্রম ব্যাখ্যা করে, তাহলে সবচেয়ে বড় কারটা হবে পটাশিয়াম, এরপরে হবে ফসফরাস, এরপর সালফার, এরপরে ফ্লোরিন। ঠিক আছে, তাহলে তোমরা কি আমাকে ক্রমটা একটু বলতে পারবে? দেখি কোনটা আগে কোনটা পরে হবে। এখানে আমরা কার অবস্থান সবচেয়ে বড় দেখতে পাচ্ছি? সবার আগে এরপর ফসফরাস, সালফার, এরপর ডি, ফ্লোরিন। ফ্লোরিন সবার প্রথমে আমরা যাকে দেখতে পাবো সে হলো পটাশিয়াম, এরপরে ফসফরাস, এরপরে সালফার, এরপরে হলো ফ্লোরিন। এভাবে করে যে কোনো ফ্লোরিন, হ্যাঁ, প্রতীকী চিহ্ন দিয়ে তোমাদের যদি কোনো মৌল দেয়া থাকে এবং তার থেকে এদের ক্রম বের করতে বলে, তোমরা এভাবে করে আগে তাদের অবস্থানগুলো বলবে, পর্যায় সারণীতে কার অবস্থান কোথায় সেটা বলতে হবে। এরপরে আমরা যে
সূত্রগুলো জানি, মানে আমাদেরকে যে কনসেপ্টগুলো দেওয়া হয়েছে বিজ্ঞানীরা দিয়েছেন যে একই পর্যায়ে গেলে বা একই গ্রুপে গেলে অবস্থানটা কিভাবে হতে পারে, অর্থাৎ পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আকারটা কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে এটা বলবো, বলে দেন আমরা কার অবস্থান কোথায় অনুযায়ী কোনটা বড় ছোট সেটার ক্রমটা আমরা কি করে দিব, সুন্দর করে লিখে দিব, ঠিক আছে। এবং তোমরা এভাবে করে লাস্টের দিকে চিহ্ন সহকারে অর্থাৎ গ্রেটার দেনের চিহ্ন দিয়ে তোমরা এই ক্রমটা প্রকাশ করে দেখাবে, ঠিক আছে। ওকে তাহলে, ইয়েস মিস। ওকে। এরপরে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। একটু দেখো তোমরা কি এখানে আরেকটা 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ, এখানেও আমরা কি আকারে দেখতে পাচ্ছি, একটা বক্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখানে কিছু মৌল দেখতে পাচ্ছি x আর y মৌল, যেগুলো প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে এবং পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে। x এর পারমাণবিক সংখ্যা হলো 12 আর y এর পারমাণবিক সংখ্যা আমরা দেখছি 16। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখান থেকে কিছু কোশ্চেন হবে। ম্যাগনেসিয়াম হচ্ছে সালফার। অক্সিজেন। হ্যাঁ, বলো দেখি আখি কি বলতে যাচ্ছ? x মৌলটা কোনটি? হচ্ছে হ্যাঁ, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। আর y সালফার। সালফার। গুড। অর্থাৎ x আর মৌল x y দুইটা মৌলই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তাদের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। এখানে তাহলে তোমাদেরকে একটা হ্যাঁ জ্ঞানমূলক একটা প্রশ্ন দিয়েছে। পরবর্তী প্রশ্নগুলো আমরা আসছি একটু পরে। দেখো, হ্যালোজেন কাকে বলে দেখি বলো। গ্রুপ 17 এর মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলে। হ্যালোজেন বলা হয়। অর্থাৎ গ্রুপ 17 এ আমরা যে মৌলগুলো এবং গ্রুপ 17 এ কোন কোন মৌলগুলো আছে দেখি বলো তো। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ বলো আখি। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। টেনেসাইন, অ্যাস্টারাইন। এই 5টা মৌলকে কি বলা হবে? হ্যালোজেন বলা হবে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারাইন। এই যে 5টি মৌল রয়েছে, হ্যাঁ 5টা মৌল আমরা দেখতে পাচ্ছি। এই মৌলগুলোকে আমরা কি বলবো? হ্যালোজেন বলবো, ঠিক আছে। তাহলে তোমরা হ্যালোজেন বলবো। নাম 6টি। 6টি আরেকটা কি দেখি বলো, এখানে কোনটা পড়েনি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আরেকটা কি দেখি বলো তো। টেনেসাইন, অ্যাস্টাটিন। 5টাই তো হচ্ছে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই 5টা মৌলকেই মূলত কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, আরেকটা জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছে যে লিথিয়াম ও লিথিয়াম প্লাসের মধ্যে কোনটির আকার বড় ব্যাখ্যা করো। দেখি কে প্রশ্নের উত্তরটা দিতে পারবে। একজনে বলো, একজন বলা শেষ হলে আরেকজনে বলবে। লিথিয়াম ও লিথিয়াম প্লাসের মধ্যে কোনটার আকার বড় ব্যাখ্যা করো। এর আকার বড়, কারণ হলো Li তে পারমাণবিক সংখ্যা 3। হ্যাঁ, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা। Li প্লাসে পারমাণবিক সংখ্যা 2। কারণ কি? যে মৌলে পারমাণবিক সংখ্যা যত বেশি তার আকার তত বড় এবং যে মৌলে পারমাণবিক সংখ্যা যত কম তার আকার তত ছোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, ঠিক আছে। যখন সে একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিবে, দীপ্তপূর্ণ যেহেতু আছে এর প্রথম শক্তি স্তর, তাহলে সে তার অতিরিক্ত ইলেকট্রনটা দান করার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকবে। তখন সে একটা ইলেকট্রন দান করে লিথিয়াম প্লাসে পরিণত হবে, অর্থাৎ তার একটা শক্তি স্তর এক্ষেত্রে কি হবে? হ্রাস হবে। তাহলে আমরা এভাবে ব্যাখ্যাটা দিব যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এর ইলেকট্রন বিন্যাস দেখাবো 1s2 2s2। এখানে 2টা শক্তি স্তর বিদ্যমান। যখন লিথিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ হবে তখন সে লিথিয়াম আয়নে পরিণত হবে এবং তার ইলেকট্রন বিন্যাস থেকে একটা স্তরে কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ লিথিয়াম প্লাসটা একটা ইলেকট্রন যখন দান করে দিবে তখন সে 1s2 তে পরিণত হবে, অর্থাৎ এটাই হবে তার প্রধান শক্তি স্তর। যেহেতু লিথিয়ামের প্রধান শক্তি স্তর হলো 2টি এবং লিথিয়াম প্লাসের প্রধান শক্তি স্তর হলো 1টি, তাহলে আমরা বলতে পারবো যে লিথিয়াম ও লিথিয়াম প্লাসের মধ্যে অর্থাৎ লিথিয়াম আয়নের মধ্যে লিথিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে বড়, ঠিক আছে। এভাবে করে তোমরা ব্যাখ্যাটা সুন্দর করে 2 নাম্বার প্রশ্নের আনসারের জন্য এভাবে করে তোমরা প্রশ্নের উত্তরটা দিবে ইলেকট্রন বিন্যাস সহকারে এবং কিভাবে ট্রান্সফারটা হচ্ছে সেটা সহ সমীকরণ আকারে প্রকাশ করে দেখাবে। এরপরে গ নাম্বারটা যে প্রশ্নটা আছে সেটা একটু খেয়াল করো। ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মোলের অবস্থান দেখি বলো। পর্যায় সারণীতে ওয়াই মোলের অবস্থান কিভাবে ব্যাখ্যা করবে?
ওয়াই মোলের অবস্থান। আমরা দেখছি ওয়াই এর পারমাণবিক সংখ্যা হলো 16। তাহলে আমরা কিভাবে এটার পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কিভাবে এর অবস্থান পর্যায় সারণীতে ব্যাখ্যা করব? আমরা দেখতে পাচ্ছি কি উদ্দীপকের ওয়াই মৌলটার পারমাণবিক সংখ্যা 16। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা বলো। একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। হাবিব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, স্ক্রিনের প্রশ্নটা একটু খেয়াল করো। স্ক্রিনে যে প্রশ্নটা দেয়া আছে উদ্দীপকটা একটু খেয়াল করে বলো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? এখানে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান। যাচ্ছে না। এখন দেখছো? না ম্যাডাম। খেয়াল করো। দেখতে পাচ্ছ? মিস দেখা যাচ্ছে না। ওকে, হাবিব তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা গেলে আমাকে প্রশ্নের আনসারটা দাও। ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মোলের অবস্থান। দেখি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তোমরা একটু ইলেকট্রন বিন্যাসটা বলো ওয়াই মোলের। না ম্যাডাম। হ্যাঁ, তোমারটা হয়তো বা ডিসকানেক্টেড হয়ে গেছে, বাকিরা তো দেখতে পাচ্ছে। আপনি আমাকে চালু করেননি? না ম্যাডাম। আচ্ছা, আমি আবারও দিচ্ছি, একটু খেয়াল করো। ম্যাডাম কোয়ালিটি হলো সালফার। আচ্ছা মিস। ওকে, দেখা গেলে আমাকে প্রশ্নের আনসারটা দেওয়ার চেষ্টা করো তোমরা, যে এর পারমাণবিক ইলেকট্রন বিন্যাসটা বলো পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। ওয়াই কোয়ালিটি হলো সালফার। হ্যাঁ, আমরা জানি কন্টিনিউ। সালফারের পারমাণবিক সংখ্যা 16। এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2s6 3s2 3p4। আমরা জানি কোন মলে ইলেকট্রন বিন্যাস করার সময় যদি ওই মলের সর্বশেষ শক্তি স্তরে x এবং অরবিটাল পাওয়া যায়, তবে x এবং p অরবিটালের প্রত্যেকটিতে যে পরিমাণ ইলেকট্রন আছে তার 10 যোগ করলে যে মান পাওয়া যায় তা হলো ওই মৌলের গ্রুপ নম্বর। সেই হিসেবে সালফারের গ্রুপ নম্বর হলো 2 + 4 + 10 = 16। অন্যদিকে ইলেকট্রন বিন্যাস করার সময় সালফার সর্বশেষ তৃতীয় শক্তি স্তর পর্যন্ত প্রবেশ করেছে। আমরা জানি কোন মৌল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে সালফারের পর্যায় নং 3 এবং গ্রুপ নং 16। অর্থাৎ আমরা সালফারের অবস্থানটা কোথায় দেখতে পাচ্ছি? 16 নং গ্রুপে আমরা সালফারের অবস্থানটা দেখতে পাবো। তাহলে তোমরা এভাবে করে যেভাবে বললো যে প্রশ্নের উত্তরটা দিল, ইলেকট্রন বিন্যাসটা করব আমরা আগে। ইলেকট্রন বিন্যাসে দেখতে পাবো এখানে 3টে শক্তি স্তর বিদ্যমান। শেষ কক্ষপথে লাস্ট 2 4 মিলে 6। হ্যাঁ, বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, একটু দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাসে যতটা প্রধান শক্তি স্তর থাকবে তার অবস্থান পর্যায় সারণীর তত নম্বর পর্যায়ে আমরা দেখতে পাবো। যেহেতু এখানে অ্যাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3টা প্রধান শক্তি স্তর বিদ্যমান, তাহলে আমরা পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে। তাহলে আমরা সালফারের অবস্থানটা কোথায় বলবো? পর্যায় সারণী তৃতীয় পর্যায়ে অবস্থিত। আর দেখতে পাচ্ছি কি সর্বশেষ শক্তি স্তরে 2টা বেশি ইলেকট্রন আছে এবং সর্ববস্ত শক্তি স্তরে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে যখন আমরা 10 যোগ করব সেক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যাটা বের করতে পারবো। অর্থাৎ যেহেতু সালফারের শেষ কক্ষপথে দেখতে পাচ্ছি 6টা ইলেকট্রন, 2 4 হিসাব করে আমরা 6টা ইলেকট্রন টোটাল যোজ্যতা স্তরে পাচ্ছি। সেটার সাথে যখন 10 হিসাব করা হবে, এটা একটা নিয়ম অনুসারে পর্যায় সারণীর কিছু নিয়ম রয়েছে গ্রুপ সংখ্যা বা পর্যায় সংখ্যা বের করার। সেক্ষেত্রে গ্রুপে বের করার যে নিয়ম সেখানে 10 যোগ করতে হয়। যেহেতু আমরা এখানে 2 এর বেশি পাচ্ছি, 6টি ইলেকট্রন বিদ্যমান দেখতে পাচ্ছি, তার সাথে 10টা যোগ করব, 10 যোগ করে আমরা পাবো 16। অর্থাৎ আমরা বলতে পারবো যে সালফারের অবস্থান পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে 16 নাম্বার গ্রুপে। কি বলবো? সালফারের অবস্থান পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপে, কত নম্বর পর্যায়ে? তৃতীয় পর্যায়ে 16 নং গ্রুপে। 16 নং পর্যায়ে।
16 নম্বর পেজ। ওকে গুড। এভাবে করে প্রশ্নের ব্যাখ্যাটা দিবে। এরপর আরেকটা প্রশ্ন আছে যে X ও Y মৌল দ্বারা গঠিত যৌগটির পানিতে দ্রবণীয়তা চিত্রসহ ব্যাখ্যা করো। যদি তোমাদের চিত্রসহ ব্যাখ্যা করতে বলে X এবং Y মৌল দ্বারা যদি আমরা কোনো যৌগ গঠিত হয় সেটা কিভাবে দ্রবণীয়তাটা ব্যাখ্যা করবে। আমরা X আর Y মৌল আগে এটা আইডেন্টিফাই করেছি, তোমরা বলেছো যে X মৌলটা হলো কি ছিল, ম্যাগনেসিয়াম, এবং Y মৌলটা হলো কি, সালফার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দেখাতে হবে, ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখিয়ে দিব যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাবো 1s2 2s2 2p6 3s2 এভাবে করে ইলেকট্রন বিন্যাসটা দেখাবো, এবং সালফারেরটাও কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। এখন এক্ষেত্রে দেখো এরা কি যৌগ গঠন করতে পারবে, ম্যাগনেসিয়াম আর সালফার? এক্ষেত্রে ম্যাগনেসিয়াম আর সালফার কি একসাথে যৌগ গঠন করতে পারবে? হ্যাঁ, দেখা যাবে কি, হ্যাঁ ম্যাগনেসিয়াম আর সালফার যখন ইলেকট্রন আদান প্রদান করবে তারা আয়নিক যৌগ গঠন করতে পারবে, যেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট গঠন করবে। আর ম্যাগনেসিয়াম সালফেট আমরা জানি কি পানিতে দ্রবীভূত হতে পারে। কিভাবে সেটা ব্যাখ্যাটা করব, আমরা প্রথমে ম্যাগনেসিয়াম সালফেট। এরপরে যে বিষয়টা বলা হবে সেটা হলো পানির অণুতে আমরা কি দেখতে পাই, অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে। পানির অণুতে আমরা দেখতে পারি অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু পরস্পর শেয়ার করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে উভয় পরমাণু নিউক্লিয়াসকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করার ক্ষমতা সেটা হাইড্রোজেনের তুলনায় কার বেশি, অক্সিজেন। কারণ আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, যার ফলে অক্সিজেনের অংশটা কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে পজিটিভ নাকি নেগেটিভ? অক্সিজেন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? আমরা দেখতে পাবো যে অক্সিজেনে যেহেতু তার মাইনাস আর হাইড্রোজেন অংশটা হবে প্লাস, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম সালফেট আয়নিক যৌগ যখন দেখতে পাবো সেখানে ম্যাগনেসিয়াম, হ্যাঁ নেগেটিভ, হাইড্রোজেনের হলো পজিটিভ আর অক্সিজেনের নেগেটিভ, ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে খেয়াল করো এই যে, ওকে আজকে বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তোমরা একটু প্রশ্নটা খেয়াল করো। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি চিত্র সহকারে কিন্তু এটা দেখাতে হবে, ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে আর সালফার ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে S2- পরিণত হবে। তাহলে এখানে যে ধনাত্মক ম্যাগনেসিয়াম আছে সেটা কার প্রতি আকৃষ্ট হবে, পানির কোন প্রান্তের দিকে সে আকর্ষিত হবে? ধনাত্মক ম্যাগনেসিয়াম 2+ পানির O2- প্রান্তর দিকে আকর্ষিত হবে, এবং যে ঋণাত্মক S2- রয়েছে সে পানির ধনাত্মক প্রান্ত H+ এর সাথে আকর্ষিত হবে। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি পজিটিভের সাথে নেগেটিভের যে আকর্ষণের ফলে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত পরস্পরের সাথে কি হয়, যে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম সালফেটের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আগে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে পানির পোলার অণুর যে বিপরীত প্রান্তগুলো রয়েছে সেগুলো দ্বারা পরিবেষ্টিত হবে এবং পানিতে দ্রবীভূত হবে। প্রশ্নের